শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। রাত পোহালেই 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষিত হতে যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান এবং গত ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর নির্বাচিত সরকার বিএনপির প্রথম পূর্ণাঙ্গ বাজেট। এই বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা রয়েছে। একদিকে উচ্চ মূল্যস্ফীতি আছে, ডলার সংকট আছে, সংস্কারের চাপ আছে, অন্যদিকে জনগণের প্রত্যাশাও রয়েছে। সব কিছু মিলিয়ে এই বাজেট কেমন হবে, কি থাকছে বাজেটে, এগুলো নিয়ে আমরা আলাপ করব। সঙ্গত কারণেই আমাদের আজকের আলোচ্য বিষয় আমরা রেখেছি কি থাকছে বাজেটে। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। আমাদের সাথে রয়েছেন জি9 সম্পাদক ডক্টর শাখাওয়াত হোসেন শান্ত, রয়েছেন জনাব সদরুল আহসান, ভারপ্রাপ্ত সম্পাদক বাংলাদেশ পোস্ট, এবং অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির ছায়া বাজেট প্রণয়ন কমিটির সদস্য ইশতিয়াক আকিব। আপনাদের তিনজনকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের যথার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকেও সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো দেখে আসব। কাল তারেক রহমান সরকারের প্রথম বাজেট উত্থাপন। আকার 9,38,000 কোটি টাকা, ইতিহাসের সর্বোচ্চ রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 7 লাখ কোটি। ব্যবসা বান্ধব পরিবেশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি বাজেটের প্রধান লক্ষ্য। সংসদে প্রধানমন্ত্রী বিদেশি বিনিয়োগ আনলে 1.5% কমিশন দেওয়ার ঘোষণা। শুধু ফ্যামিলি কার্ড বা নগদ সহায়তায় টেকসই কল্যাণ রাষ্ট্র গড়া সম্ভব নয়, মন্তব্য সিপিডির নির্বাহী পরিচালকের। ঢালাওভাবে ব্যয় বাড়লে ঋণের নির্ভরতা বৃদ্ধির শঙ্কা। সশস্ত্র বাহিনীর সুনাম ও ঐক্য নষ্ট করতে দেশে বিদেশে ছিল নানা অপতৎপরতা। সেনাকুঞ্জে শান্তিরক্ষী দিবসে তারেক রহমান। সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্বের তাগিদ। এবং বিশ্বকাপে শেষবারের মতো 2 মহাতারকা মেসি রোনালদো দ্বৈরথ। গ্রুপ ডিতে লড়ছে প্রায় সমশক্তির 4টি দল। ঘরের মাঠের সুবিধা পাবে যুক্তরাষ্ট্র। দর্শক, আমরা দিনের শিরোনামগুলো শুনছিলাম। এবারে আজকের যে আলোচনা বাজেট নিয়ে, আমরা সেই বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই ডক্টর শাখাওয়াত হোসেন শান্ত, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। রাত পোহালে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষিত হতে যাচ্ছে। শুরুর দিকে বলছিলাম এই বাজেটের কিছু বিশেষত্বের কথা, বিশেষ করে নির্বাচিত সরকারের প্রথম বাজেট। এখন আমার প্রশ্ন হচ্ছে যে নতুন সরকারের উপর মানুষের তো প্রত্যাশা অনেক। গত কয়েক বছরে আমরা দেখেছি অর্থনৈতিক মন্দা, এবং বাজেটের জন্য আসলে কি স্বস্তি দিতে যাচ্ছে বা চমক থাকতে পারে বলে মনে করেন সাধারণ মানুষের? কারণ বাজেট তো আমরা যতটা হিসেব নিকেশ দেখি, অনেক তাত্ত্বিক কথাবার্তা যেটি বলি আমরা, জিডিপি প্রবৃদ্ধি, কিন্তু সাধারণ মানুষ তাদের তো রুটি রুজির পরিবর্তন আসে কিনা তারা সেটি দেখতে চায়। তাদের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসে কিনা, সেই জায়গায় কি পরিবর্তন হবে বলে মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমার সঙ্গে দুজন সম্মানিত আলোচক আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথমে আমি আমার সীমাবদ্ধতা বলে রাখি, সেটা হলো আমি অর্থনীতির লোক নই। আমি রাজনীতি এবং সমাজনীতি নিয়ে কিছুটা বিশ্লেষণ করবার চেষ্টা করি। সেই হিসেবে বাজেট নিয়ে আলোচনা করবার জন্য যেরকম অর্থনৈতিক ধ্যান ধারণা যেরকম শক্তপোক্ত থাকা দরকার, আমি সেই পর্যায়ের কেউ নই। আমার কথা হবে একজন সাধারণ নাগরিক হিসেবে তাদের যে উৎকণ্ঠা, তাদের যে প্রয়োজন এবং সেই সব বিষয় নিয়ে। সেই বিবেচনায় বাংলাদেশে সবসময় এটা একটা কমন ট্রেন্ড যে বাজেট হওয়ার পরে সেই বাজেট নিয়ে সংসদে আলোচনা হয়, সেই বাজেট সংশোধিত হয়, তারপরে চূড়ান্ত আকারে সেই একটা বাজেট গৃহীত হয়। কিন্তু তার আগে যেগুলো বাড়ানো হয় সেগুলোর দাম যে বেড়ে যায়, ওই দামটা আর কমে না। ফলে শুরুতেই এটা ভাবতে হয় যে বাজেটে কোনগুলির দাম বাড়াচ্ছে এবং কোনগুলির দাম কমাচ্ছে। যেগুলো বাড়াচ্ছে সেগুলো কতটা যৌক্তিকভাবে বাড়াচ্ছে, এবং এই বাড়ানোটার ফলে পরে যদি এটা আলোচনার ভিত্তিতে বা নানান পক্ষের কথা শুনে কমানো হয়, তাহলে এই যে বাড়ানোর সংবাদেই দ্রব্যমূল্যটা বেড়ে যায়, সেটা আর
কমানো এত সহজ হয় না, সেই জন্য এগুলি খুব ভেবেচিন্তে করা উচিত। বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো আপনার রাজস্ব আদায়টা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ। আমার ধারণায় বাংলাদেশের মতো এত বেশি কর ফাঁকির দেশ পৃথিবীতে আর কোথাও আছে কিনা সন্দেহ আছে। এখানে কর আদায়টা অত্যন্ত দুর্বল। পৃথিবীর বহু দেশ, প্রায় সব দেশ এখন ডিজিটালাইজেশনের মধ্যে প্রবেশ করেছে। তারা অনলাইনে প্রত্যক্ষভাবে আপনি যে কোনো জিনিস, একটা জিনিস হচ্ছে আপনার আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় কারো আয় লুকানো যায় না। যেহেতু আয় লুকানো যায় না, ফলে কর ফাঁকি দেওয়া যায় না। বাংলাদেশ হচ্ছে ওই রকম, ওই আগের জামানায় যেরকম নারীদের বয়স লুকাতো আর ছেলেদের আয় লুকাতো, এখন যদিও সেটা অনেকাংশে সত্য নয়, বাংলাদেশে এরকম আমরা আয় লুকোতে পারি। ফলে আয় লুকোতে পারি বলে ট্যাক্সটাও ঠিকভাবে না দিয়ে আমরা লুকোতে পারি। সেই ক্ষেত্রে পরোক্ষ করটা, যা ভ্যাট, যেটা ভ্যালু এডেড ট্যাক্স, ওইখানে অনেকে দিতে বাধ্য হয় ভোক্তা পর্যায়ে, কিন্তু একটা পর্যায়ে সেখানে ফাঁকি। আর প্রত্যক্ষ কর যেটা ব্যক্তি পর্যায়ের বা বিভিন্ন গোষ্ঠী পর্যায়ের, সেইখানে প্রকৃত আয় প্রদর্শন করে প্রকৃত ট্যাক্স দিয়েছেন এইরকম লোকের সংখ্যা খুব রেয়ার হবে আমার ধারণা। অনেকেই বলেন আমি ট্যাক্স দেই, গুণে বেছে দেই, সব দেই। বুকে হাত দিয়ে যদি বলতে পারেন নিজেকে নিজে যে আমার যা আয় সেটা হিসাব করে স্বচ্ছভাবে ট্যাক্স দিয়েছি কিনা। এখন এই যে রাজস্ব ঘাটতি, ধরেন এই বছরও 1 লক্ষ বাড়িয়ে প্রায় 7 লক্ষ কোটি টাকা, 7 লক্ষ কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যেটা আগের বার থেকে 1 লাখ কোটি টাকা বেশি। এখন এটা আদায় কিভাবে হবে? এটা প্রতি বছরই আদায় হয় না। যদি ইনোভেটিভ কার্যকর কোনো পদ্ধতি উদ্ভাবন না হয়, তার প্রয়োগ না হয়, ডিজিটাল পদ্ধতিতে প্রত্যাবর্তন না করে, তাহলে এটা সম্ভব হবে না। সেই ক্ষেত্রে এই যে সরকারের এত নানামুখী পদক্ষেপ নিয়েছে, আপনার এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, নানান রকমের কার্ড দিয়ে সহায়তার যেই প্রান্তিক জনগোষ্ঠীকে তুলে আনার যে চেষ্টাটা হচ্ছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়িয়ে যেভাবে এটা আধুনিক যুগোপযোগী শিক্ষা ও স্বাস্থ্য খাত তৈরির অঙ্গীকার আছে বা ইস্তেহারে, সেগুলি করতে গেলে যে বাড়তি টাকা লাগবে, এই টাকাটা কিন্তু মূলত কর থেকে আসতে হবে। সেই বিবেচনা মাথায় রেখে এটা হয়তো করা হয়েছে। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, তো তখনও কিন্তু জ্বালানি প্রতিমন্ত্রী বলছিলেন যে আমরা এই যে ফ্যামিলি কার্ড দিব বা জনগণের জন্য এত বড় বাজেটের অনেক অঙ্গীকার শুরু করেছি, এই টাকাটা আসবে কোত্থেকে, ফলে আমাদের ওইখানে ভর্তুকি কমাতে হবে, সেজন্য দাম বাড়াতে হয়েছে। এখন সরকার তো হচ্ছে একটা ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত একটা কমিটি, মনে করেন একটা সংগঠন। এখন তারা ব্যবস্থাপনাটা কি করে? জনগণের থেকে অর্থ সংগ্রহ করে, সেই অর্থটা সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে আবার জনগণের জন্যই বিতরণ করে। কোন খাতে কোনটা দিবে, কিভাবে সমন্বয় করবে। সেই ক্ষেত্রে জনগণের থেকে যদি অর্থ আহরণটা কমে যায়, জনগণের জন্য ব্যয় করবার যে বাজেটটা যে তৈরি করবে, আয় এবং ব্যয়ের, সেখানে সঙ্গতিটা না থাকলে ঠিকভাবে দিতে পারে না। কিন্তু এই ব্যবস্থাপনাটা কত মুনশিয়ানার সাথে করতে পারবে, কারণ হলো সরকার একটা ভঙ্গুর অর্থনীতি মাথায় নিয়ে পথ চলা শুরু করেছে। 16 বছরের একটা ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে দেশের অর্থনীতি এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো লুটপাট হয়ে গেছে, টাকা পাচার হয়েছে ব্যাপকভাবে। ফলে এরকম একটা ভঙ্গুর অর্থনীতি, প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রাপ্ত প্রায়, মানুষের মরালিটিকে একদম তলানিতে নিয়ে যাওয়া হয়েছে লুটপাট, টাকা পাচার, ঘুষ, দুর্নীতি নানানভাবে। ফলে এইখান থেকে না খুব উন্নতি হওয়ার মতো ওইরকম সূচক এখনো আমরা পাচ্ছি না। তবে চেষ্টাটা যদি অব্যাহত থাকে নিশ্চয়ই হবে। ব্যাংকিং খাতে যে অস্থিরতা, যে অব্যবস্থাপনা, সেইখানেও অনেক কাজ করবার আছে। ইন্টারিম গভর্নমেন্ট এসে আপনার কিছু ম্যাক্রো অর্থনীতিতে কিছুটা উন্নতি লাভ করেছে, ব্যাংকিং ব্যবস্থাপনা উন্নতি লাভ করেছে বলে আমরা সংবাদ মাধ্যম থেকে জেনেছি। এখন সেটা আরও কতটা এগিয়ে নিয়ে যাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা যেটা মাথায় রাখতে হয়,
গরিবের উপর যেন আঘাতটা কম আসে, আমি আসবো আবার প্রান্তিক আপনার কাছে। জনগোষ্ঠীর প্রতি যেন আঘাতটা আঘাত কম না আসে। আসে। এখন কালকে বাজেট পেশ হলে আমরা বুঝতে পারবো এই সরকার কতটা গরিব বান্ধব বা জনবান্ধব বাজেট পেশ করবে। ধন্যবাদ আপনাকে। আমরা যাব জনাব ইশতিয়াক আকিব। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে বিষয়টি আমরা আলাপ করছিলাম, এই যে বাজেটের বিষয়ে, এই জায়গাতে আপনারাও একটি বিকল্প বাজেটেরই মধ্যে দিয়েছেন, সেই বাজেট প্রসঙ্গেও বলবেন এবং সরকারের বাজেট সম্পর্কে এরই মধ্যে সংসদে কিছু তথ্য দেওয়া হয়েছে এবং যে অঙ্কটি বলা হয়েছে তার পাশাপাশি হবে রাজস্ব লক্ষ্যমাত্রা প্রবৃদ্ধি, প্রতিটি ক্ষেত্রেই কতটা বাস্তবায়ন যোগ্য বলে মনে করছেন এবং অর্থনীতির নানা দিকে এরই মধ্যে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে, সেগুলো আসলে কি ইঙ্গিত দেয় সেই বিষয়টিও একটু আলোকপাত করবেন। ধন্যবাদ। ধন্যবাদ আমার সহ-আলোচকদের এবং যারা দেখছেন। আসসালামু আলাইকুম। যেটা আমার সহ-আলোচক বলছিলেন যে এবার যে বাজেটের আহ, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা, এবং আমি ওভারঅল বাজেটের সাইজটা নিয়ে একটু কথা বলতে চাই। যেমন আপনি গত বছরের সাথে তুলনা করেন, এবার যে বাজেটের সাইজ যেটা ধরা হচ্ছে 9,38,000 কোটি টাকা, এটা হলো আপনার 19% বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে আমি যতদূর দেখলাম গত 15 বছরে এত বড় বাজেটের বৃদ্ধি কখনো হয়নি। এর আগে মানে দু হাজার শতাংশের এগারো হিসেবে। বারো হ্যাঁ, শতাংশ হিসাবে 2011-12 অর্থ বছরে 23% বৃদ্ধি ছিল। এরপর এরপর থেকে 19% বৃদ্ধি কখনো হয়নি। তো হচ্ছে আমরা আমরা ঠিক আসলে ওয়াকিবহল না যে এখন হঠাৎ করে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এত কিভাবে ভালো হয়ে গেল যে আপনার বিএনপি সরকার এখন আশা করতেছে তারা এত বড় একটা বাজেট পিটি তারা আসলে অ্যাফোর্ড করতে পারবে। এবং একদম স্পেসিফিক্যালি আমরা হচ্ছে যদি যাই, 9,38,000 এর মধ্যে তারা হিসাব করছে যে মোটামুটি 7 লাখ মতন হচ্ছে আপনার রাজস্ব আয় করবে, আর 2.5 লাখ মতো হচ্ছে বৈদেশিক ঋণ। বৈদেশিক ঋণ গত বছরের লক্ষ্যমাত্রা ছিল 2,20,000-25,000 মতন, সেখান থেকেও দেখেন কত বড় একটা জাম্প। সরি, দেশি বিদেশি মিলিয়ে, দুইটার মিলিয়ে ঋণ। তো এই ঋণের বোঝাও কিন্তু আমাদের টানতে হবে। আবার দেখেন যে এই যে আয়ের এই যে রাজস্বের লক্ষ্যমাত্রার মধ্যে মধ্যে একটা পার্ট হচ্ছে আয়কর সরাসরি, আর একটা পার্ট হচ্ছে ভ্যাট এবং ভ্যাট। অন্যান্য থেকে আসে। যেমন আয়করের ক্ষেত্রে এখানে আমি একটু সরাসরি তুলনায় যেতে চাই। সবসময় আপনারা দেখবেন যে বাজেট হলেই সবাই বলে যে এটা গরিব মারার বাজেট হয়েছে, এই কমপ্লেনটা করে, কিন্তু আসলে গরিব বাঁচানোর বাজেটটা কেমন হতো এটা কিন্তু কখনো কেউ বলে না। আমরা এবার এনসিপি থেকে এটা বলতে চেয়েছি। আপনারা যদি আমরা একটা আয়করের ক্ষেত্রে আমরা কিন্তু একটা টেবিল উত্থাপন করেছি, এবং বিএনপিও কালকে হচ্ছে উত্থাপন করবে। আমাদের কাছে একটা অ্যাডভান্স কপি এসেছে যে তারা হচ্ছে এই আয়করের সীমাটা কি করতে চায়। তারা আয়করের সীমাটা রাখতে চায় হচ্ছে প্রথম শূন্য আয়কর 3,75,000, এরপরে হলো পরের 3 লাখে হচ্ছে 10%, পরের 4 লাখে 15, তারপরের 5,20,000, তারপরে 20 লাখ পর্যন্ত 25, এরপরে হচ্ছে 30% করে। এখন দেখেন এখানে তাহলে মূল আসলে ট্যাক্সটা কে দিচ্ছে? ট্যাক্সটা দিচ্ছে হচ্ছে মধ্যবিত্ত। আপনি দেখেন আমার সমালোচকও বললেন যে বাংলাদেশে ট্যাক্স ফাঁকি দেওয়া খুব সহজ, কারণ আসলে আয়ের তো আসলে হিসাব নেই। শুধুমাত্র আয়ের হিসাবটা কার আছে? যিনি চাকরি করেন, যেহেতু তার বেতনটা আসে আপনার ব্যাংকের মাধ্যমে, শুধু তার আয়ের হিসাবটা আছে, সে শুধু আয়করটা দেয়। তো আপনি যদি আয়করটা তার উপর বাড়ান, যে হচ্ছে আপনাকে আয়কর দিচ্ছে, আপনি তাকে আরো শুষে নিয়ে আপনার আপনার রাজস্ব বৃদ্ধি করছেন। এজন্য আমরা বলেছিলাম যে যারা যারা বড়লোক তাদের আয়করের উপর ট্যাক্সটা বাড়াতে হবে। তো আমরা বলেছিলাম 4.5 লাখে হবে হচ্ছে শুরু, এবং 20 লাখ টাকা 25% কর হারের যে একটা লিমিট, সেটার ব্যাপ্তিটা হচ্ছে 20 লাখ টাকার। মানে সম্ভব আমার হিসাব যদি ভুল না হয়, 18 থেকে কারো যদি বাৎসরিক আয় 18 থেকে 30 লাখ 38 লাখ মতো হয়, এই রেঞ্জের আয়ের উপর 25% ট্যাক্স দিতে হয়। আমরা বলেছি এইটা ছোট করে 5 থেকে 6 লাখ করে দিলে, যাতে ধরেন 25 লাখের উপরের সম্পূর্ণ আয় তারা 30% করে ট্যাক্স দিবে। আমরা এবং আমাদের ছায়া বাজেটে আপনারা দেখবেন আমরা এটা হিসাব করে দেখিয়েছি যে যদি এভাবে যদি অ্যাডজাস্টমেন্ট করা হয়, তাহলে যাদের আয় 1,25,000-এর কম, তাদের সবার মাসিক মাসিক বলতেছি, তাদের সবার উপর আয়কর গত বছর থেকে কমানো সম্ভব। কিন্তু তারপরেও টোটাল রাজস্ব গত বছর সমান রাখা সম্ভব যদি আচ্ছা। আপনি ধনীদের সঠিক রেটে হচ্ছে আপনার যদি আয়কর নেন। তারপর ভ্যাটের ক্ষেত্রে আমাদের রাজস্ব আয়ের প্রায় অর্ধেক আসে হচ্ছে ভ্যাট থেকে, অর্ধেক আসে আয়কর থেকে, যেটা হচ্ছে পুরো ওয়ার্ল্ডে হিসাব করে এটা আনপ্রেসিডেন্টেড। এত পার্সেন্ট ভ্যাট থেকে কখনো আসা উচিত না, এটা সাস্টেনেবল না। কেননা কারণ ভ্যাট ভ্যাট আসলে দেয় কে? ভোক্তা। যার হচ্ছে খরচ, এ হচ্ছে ভোক্তা।
এখন দেখেন যার আয় হলো 25,000 টাকা, তার কিন্তু পুরো আয়টাই ভ্যাটে কিনতে চলে চলে যায়। যায়। তার মানে তার পুরো আয়টার উপরে কিন্তু সে ভ্যাট দেয়। কিন্তু ধরেন যার আয় হলো 3 লাখ টাকা, তার আয় হয়তো একটা ছোট পার্সেন্ট আসলে ভ্যাটে যায়। তার মানে ভ্যাট হচ্ছে বাই ডিফল্ট একটা গরিবের উপর ট্যাক্স। এটা কিন্তু প্রোগ্রেসিভ না, ইনকাম ট্যাক্স যেমন প্রোগ্রেসিভ, আপনার নিম্ন আয়ের উপর কম ট্যাক্স, যার উচ্চ আয় তার বেশি ট্যাক্স। ভ্যাট কিন্তু প্রোগ্রেসিভ সিস্টেম না। তো আমরা যদি ভ্যাটের উপর রিলাই করি, তাহলে তার মানে হচ্ছে আপনি আহ, নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত, তার উপর থেকে আপনি ভ্যাটটা তুলছেন। এবং ভ্যাটের ক্ষেত্রেও যে সমস্যাটা হচ্ছে, মূল সমস্যা, যে আপনার ভ্যাটে ফাঁকি আছে, কারণ হচ্ছে ভ্যাটের কোনো ট্র্যাকিং নেই, ডিজিটালাইজেশন নেই। সেক্ষেত্রে আমরা যে ধারণাটা দিয়েছি যে এটা এই সিস্টেমটা তাইওয়ানে আছে, পর্তুগালের কিছু স্টেটে আছে, আপনার ব্রাজিলের কিছু স্টেটে আছে, যে ভ্যাট দিলে যখন আপনার পণ্য কিনবে, ভ্যাটের সাথে ভ্যাট লটারির আয়োজন করা। যে ভ্যাট দিলে যে ভ্যাটের যে রিসিপ্টটা আপনি পাবেন দোকানে, সেটা হচ্ছে একটা লটারি টিকিট হিসেবে কাজ করবে, এবং প্রতি মাসে হচ্ছে ধরেন সেখানে মাসে এবং বাৎসরিক একটা লটারি হবে, এটা সরকারি লটারির মতন। তো এটা করলে যেটা হবে, আপনি গ্রাহককে ইনসেন্টিভাইজ করতেছেন, যে গ্রাহক যখন কিনবে তখন সে বিক্রেতার কাছ থেকে ভ্যাটের চালানটা চাবে। আমরা এইভাবে এরকম, এটা একটা ইনোভেটিভ উপায়, যার মাধ্যমে আপনি করতেছেন কি, যে আপনি এইগুলো যখন আপনি করবেন, তখন আপনি বলতে পারবেন যে আমি যে রাজস্ব আয় হুট করে প্রায় 1 লাখ কোটি টাকার আহ, বাড়াতে চাচ্ছি, আমার এর পিছনে আমি এই পদ্ধতিতে গেলে আমার আয়টা বাড়বে, কারণ এই হচ্ছে আমার সিস্টেম। কিন্তু রাইট। আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে এরকম কোনো ইনোভেটিভ সিস্টেমের কথা আমরা শুনিনি। তারা হচ্ছে জাস্ট বিদ্যমান সিস্টেমই বলছেন, কিন্তু তারা হট করে বলছেন যে তারা প্রায় 20% মতন রাজস্ব আয় বাড়িয়ে ফেলবেন। এটা আমাদের কাছে আসলে বোধগম্য না, এটা কিভাবে সম্ভব। তো আমরা যেটা আশঙ্কা করছি, এখন বলি আশঙ্কার কথা না, আমার আশঙ্কাটা হচ্ছে এবং আমার সমালোচকরা বললেন যে কোনো বছরই কিন্তু আসলে রাজস্বের লক্ষ্যমাত্রাটা পূরণ হয় না, ঘাটতি থেকে যায়, তখন সরকার আবার লোন নেয়। এবং আপনি জানেন যে একটা আইডিয়াল ইকোনমিতে সেন্ট্রাল ব্যাংক হচ্ছে সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা। আপনি আপনি যদি আমেরিকার খবর এখন একটু ফলো করেন, ট্রাম্পের সাথে কিন্তু সেন্ট্রাল ব্যাংক গভর্নরের প্রচুর ক্ল্যাশ চলতেছে, কারণ এই সেন্ট্রাল ব্যাংক গভর্নরও কিন্তু আমেরিকার ট্রাম্পের নিয়োগকৃত, কিন্তু তিনি কিন্তু ট্রাম্পের কথায় চলতেছেন না, আপনার ইন্টারেস্ট রেট কমাচ্ছেন না। কিন্তু আমরা চাই সেন্ট্রাল ব্যাংক গভর্নর এরকমই হবে, কিন্তু আপনি দেখেন যে বাংলাদেশ ব্যাংকের যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সম্পূর্ণ অভিজ্ঞতাহীন একজন মানুষকে, যিনি বিএনপির নির্বাচন প্রচারণায় যুক্ত ছিলেন, তাকে নিয়োগ করা হয়েছে। তো এমন পরিস্থিতিতে সরকার যদি একটা অর্থনৈতিক সংকটে পড়ে, তখন আমাদের আশঙ্কার জায়গাটা হচ্ছে, তখন সেন্ট্রাল ব্যাংকে যেহেতু সরকারের রাজনৈতিক প্রভাব আছে, তারা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকে ব্যবহার করে হয়তো টাকা ছাপিয়ে নেবে, হয়তো টাকা, এবং আবার দেখেন টাকা যদি ছাপিয়ে নেয়, সেটার তাহলে হচ্ছে ওভারঅল ইনফ্লেশন বাড়লে আবার ক্ষতিগ্রস্ত হবে যে হচ্ছে ভোক্তা। এবং এবং যেটা বললাম, যে যে নিম্ন আয়ের, তার পুরো আয়টাই হচ্ছে ভোগের পিছনে চলে যায়, তার পুরো আয়টা দিয়েই তার হচ্ছে পণ্য কিনতে হয়। তো এইভাবে একটা, আমরা মনে করি যে আমাদের যে বিদ্যমান ব্যবস্থা, যেখানে আপনার নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্তের উপর যে একটা পরোক্ষভাবে যে মূল ট্যাক্সের বোঝাটা, সেটা থেকে উত্তরণের কোনো আমরা সম্ভাবনা আসলে দেখছি না, অসংখ্য কোনো ধন্যবাদ, প্রস্তাবনা আমি শুনছি আবারও না। আসবো আমরা আপনার আশা কাছে। করব বাজেটে কিছু থাকবে, জি, কিন্তু আমরা এখন পর্যন্ত আমি আপনার কাছে সে আসবো ব্যাপারে কোনো আবারও, একটু নির্দেশ শুনে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব সদরুল হাসান। জনাব সদরুল হাসান, শুনছিলেন আপনি দুজনের বক্তব্য, বাজেটে কি থাকছে, কেমন দেখছেন আপনি? ধন্যবাদ। আমার সহ আলোচক যে দুজন আছেন এবং যারা দর্শক শ্রোতা, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আগামীকাল বাজেট যতক্ষণ পর্যন্ত প্রস্তাব না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা জানতে পারছি না যে বাজেটে মানে এক্স্যাক্ট ফিগার, ইভেন কোন খাত থেকে গভর্নমেন্ট কিভাবে কতটা রেভিনিউ নেবে, এটা নিয়ে একটা আউটলাইন গভর্নমেন্ট দিয়েছে নানা সময়ে, সেগুলো সবই কিন্তু ইনফর্মাল। কালকে যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে এটা লে না করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আসলে মূল বিষয়গুলো আমরা কেউই জানছি না। বাট আমি যেই জিনিসগুলো মোটা দাগে বলবো যে গভর্নমেন্টের সামনে মূল চ্যালেঞ্জটা কী, কারণ হচ্ছে যে ধরেন গত 1.5 বছরে যেটা তত্ত্বাবধায়ক সরকার ছিল, তাদের কাজটা কী ছিল, অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল, তাদের কাজটা কী ছিল? তাদের কাজটা আসলে রিপেয়ার করা। আওয়ামী লীগ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে ক্ষতি করে গেছে রাষ্ট্রের, বিশেষ করে বলা হচ্ছে 30 লক্ষ কোটি টাকা বা 27 লক্ষ কোটি, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। অর্থনীতি একেবারে মুখ থুবড়ে পড়ে যাওয়ার মতো অবস্থায় ছিল। আপনার বৈদেশিক ঋণ এমন একটা জায়গায় চলে গেছিল যে সেখান থেকে ফেরত আসাটা খুব টাফ ছিল।
আমাদের আপনি জানেন যে রিজার্ভ যেটা ছিল $40 বিলিয়ন উপরে, সেটা $20 বিলিয়ন নিচে চলে আসছিল। তো এই রিপেয়ারের কাজগুলো কিন্তু আপনার ইন্টারিম গভর্নমেন্ট করেছেন। এখন বিএনপির সামনে যে চ্যালেঞ্জটা সেটা হলো যে ইকোনমিক একটা মানে নতুন করে স্টার্ট দেওয়া, যেটাকে জাম্প স্টার্ট বলে আর কি, সেই ধরনের একটা স্টার্ট দেওয়া। সেই স্টার্টগুলো দেওয়ার ক্ষেত্রে বিএনপির যে সামনে যে সমস্ত চ্যালেঞ্জ, ধরেন আমি যেটা বলবো সবচেয়ে প্রথম হচ্ছে ইনফ্লেশনটা। আপনি ইকোনমিতে যেমন আপনি যখনই কিছু করবেন, ইনভেস্টমেন্ট বা যা কিছু করবেন, টাকা ইনজেক্ট হবে, আবার সেটা কিন্তু ইনফ্লেশনকে উস্কে দেয় বা ইনফ্লেশনকে বাড়িয়ে দিচ্ছে। এখন আপনাকে ইনফ্লেশনও আপনি কন্ট্রোলে রাখতে হবে, পাশাপাশি আপনার ইনভেস্টমেন্ট, ব্যবসা বাণিজ্য, এগুলো যেন মানুষ উৎসাহিত হয়, এগুলোতে যেন মানুষ ইনভলভ হয়। সেই জায়গাগুলোতে বিএনপি কি করবে, কি ধরনের ইনসেন্টিভস দিবে, কি ধরনের উৎসাহ উদ্দীপনার মতো আপনার বিষয়গুলো, মেজার্সগুলো নেবে, এটা হলো বিএনপির প্রথম চ্যালেঞ্জ। এবং এটা খুবই ইনোভেটিভ হতে হবে। এটা গতানুগতিক যে সমস্ত মেজার্স অতীতে দেখে এসেছি আমরা, যেমন গতকালকে বা আজকে একটা বলা হয়েছে যে গভর্নমেন্ট যারা বিদেশি বিনিয়োগ নিয়ে আসবে তাদেরকে ইনসেন্টিভ দিবে। আসলে বিষয়টা ওরকম না। আপনাকে সিস্টেমটাকে রিফর্ম করে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেন একজন মানুষ, অর্থাৎ যারা ব্যবসা করতে চায় তারা যেন ব্যবসা করতে উৎসাহিত হয়। বিদেশি যারা, আপনি এখানে লোকাল যতক্ষণ পর্যন্ত আস্থা তৈরি হবে না ততক্ষণ বিদেশি ইনভেস্টর এখানে আসবে না। এটা হলো বিএনপির 1 নম্বর চ্যালেঞ্জ। এবং সাইফুর রহমান সাহেবকে আমরা এই ব্যাপারে খুবই আর্কিটেক্ট বলবো, যে উনি কিন্তু আমাদের লোকাল ইন্ডাস্ট্রি বলেন, লোকাল ব্যবসা বাণিজ্য বলেন, সব কিছুকে উনি এমন একটা উৎসাহ দিয়ে একটা পলিসির মাধ্যমে এমন জায়গায় নিয়ে গেছিলেন যেটাতে কিন্তু আপনার আমাদের পুরো ইকোনমির চেহারাটা চেঞ্জ হয়ে গেছিল। সেই ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্ট না আসছে ততক্ষণ পর্যন্ত বলা যাচ্ছে না যে কি হতে যাচ্ছে। এটা একটা। সেকেন্ড হলো আপনার আমাদের গতানুগতিক যে সমস্ত সমস্যা, এটা খুবই গুরুত্বপূর্ণ সমস্যা, এইগুলোর সমাধান করতেই হবে। তার মধ্যে একটা হচ্ছে আমলাতন্ত্র। এই যে আমলাতন্ত্র, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, মিরপুর থেকে একটা চিঠি ঢাকায় আসতে 27টা সিগনেচার লাগে। অর্থাৎ একটা লোকাল অফিস থেকে সেন্ট্রাল অফিসে একটা চিঠি আসতে 27টা সিগনেচার লাগে। সেই চিঠিটা যদি কেউ হাতে হাতে নিয়ে আসে 1 ঘন্টায় আসতে পারে, অফিসিয়ালি আসতে গেলে মিনিমাম 15 দিন সময় লাগে। আপনি এই জায়গায় মানে বটলনেকটা আপনি কিভাবে রিমুভ করবেন, এই জায়গাগুলোতে কি ধরনের গভর্নমেন্ট রিফর্মস নিয়ে আসবে, আপনি কতটুকু মানুষের হয়রানি কমাবেন, কতটুকু আপনি ডিজিটালাইজড করতে পারছেন, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ। তারপরে হচ্ছে আপনার যানজট। এই যে যানজট, অনেক কথা অনেক রকম শুনছি যে আলোচনা হচ্ছে, আসলে কোনো ইমপ্রুভমেন্ট আছে? আপনার যানজটের কারণে আপনার কর্মঘণ্টা প্রতিদিন একটা মানুষের মানে ঢাকা শহরে মুভমেন্ট করতে গেলে 5 থেকে 6 ঘন্টা তার নষ্ট হয়ে যায়। এই জায়গাগুলোতে যতক্ষণ আপনি রিফর্মস না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত বাজেট আপনি অনেক বড় দিতে পারেন, এবারও 9 লক্ষ কোটি টাকার, আপনি এগুলো দিয়ে অনেক সারপ্রাইজ দিতে পারবেন। বড় বড় বাজেট, বড় বড় আপনি গ্রোথ, এইগুলো ম্যানুফ্যাকচার করা যায়। গ্রোথ কিন্তু আওয়ামী লীগের সময় 7%-এর নিচে নামানোই যাচ্ছিল না, কিন্তু অর্থনীতি ফোকর হয়ে গেছে। হ্যাঁ, আপনার গ্রোথ হতে হবে মানুষের কর্মসংস্থান ভিত্তিক। আমাদের এখানে গ্রোথ হয়েছে কি, মানুষের কোনো চাকরি বাকরি হয় নাই, কিন্তু সার্ভিস সেক্টরের ব্যাপক গ্রোথ, আপনার বিদ্যুতের ব্যাপক, এটা ব্যাপক, সব কিছুতে কিন্তু ব্যাপক গ্রোথ হয়েছে। কিছু মানুষের গ্রোথ হয়েছে, হ্যাঁ, কিছু মানুষের গ্রোথ হয়েছে, চুরিচামারির গ্রোথ হয়েছে, কিন্তু সাধারণ মানুষের আপনার জীবন শেষ। এই জায়গাগুলোতে কি গড় হিসাব করে দেখা গেছে গ্রোথ বেশি হয়েছে। এই জায়গাগুলোতে কি ধরনের গভর্নমেন্ট আপনার মেকানিজম নেয়, কি ধরনের ইনোভেটিভ আইডিয়া নিয়ে আপনার অগ্রসর হয়, এবং মানুষকে ওই স্বস্তিটা দিতে হবে। একটা মানুষ সে একটা যে কোনো সার্ভিস পেতে গেলে সে যেন স্বস্তির সাথে নির্বিঘ্নভাবে সেই সার্ভিসটা পায়। এটা যতক্ষণ পর্যন্ত আপনি এনশিওর করতে না পারছেন, বড় বাজেট দিতে পারবেন কিন্তু অ্যাচিভমেন্টটা খুব কম হবে। আমি আসবো আবার আপনার কাছে। আমরা একটা বিরতি নিতে হবে এই আলোচনায়, এরপরে আমরা আবারও ফিরছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সাখাওয়াত হোসেন সায়ন্ত, বাজেটের কথা বলা হচ্ছে যে এই বাজেটটা অনেকটা
গতানুগতিক এবং পুরাতন কোনো ইনোভেটিভ সেই অর্থে দেখছেন না, যেটি আকিব বলছিলেন। পাশাপাশি এই বাজেটের যে ব্যবস্থাপনা, সেই জায়গায় উনি বলছেন যে ক্রাইসিস মোমেন্টে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বলছেন যে গভর্নর যে একটা রোল প্লে করতে পারে, সেই রকম এখানে সুযোগ নেই সরকারের দলীয় গভর্নর বসানোর কারণে, সরাসরি সে কথা বলেছেন। আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হলো যে এখনো তো বাজেট উপস্থাপনই হয়নি। আমরা জানি না কোন খাতে কর বাড়ছে, কোন খাতে কমছে, কি কি ইনোভেটিভ আইডিয়া আছে বা কোথায় চমক আছে, দরিদ্র জনগোষ্ঠীকে স্বাচ্ছন্দ্য দেবার জন্য কি কি উদ্যোগ আছে, কোনো কিছুই এখনো ওইভাবে আসেনি। কিছু ধারণা প্রসূত পত্রিকায় বিভিন্ন রকম রিপোর্ট কিছু আসছে, তার ভিত্তিতে এখন আলোচনা। বাংলাদেশে এটা একটা কমন ট্রেন্ড যে প্রতি বছর বাজেট প্রকাশ হওয়ার আগে ব্যানার বানানো হয়ে যায় বিভিন্ন গোষ্ঠীর। যারা বাজেট সরকারের পক্ষে থাকে তারা এটাকে গণমুখী, গণবিরোধী, গণমুখী এরকম বাজেট এবং অভিনন্দন জানিয়ে ব্যানার তৈরি থাকে, বিবৃতি রেডি থাকে, বাজেট পেশ হওয়ার সঙ্গে সঙ্গে বিবৃতি চলতে থাকে। আর সরকারের বিরুদ্ধে যারা থাকে তাদের আবার গণবিরোধী বাজেট এই ব্যানার আগাম বানানো থাকে আগের, এবং তাদের বিবৃতিও রেডি থাকে, তারাও দিতে থাকে। কিন্তু এনসিপি কিন্তু এবার একটি মানে ব্যতিক্রমী দেখাচ্ছে যে তারা ছায়া বাজেট পেশ করেছে। সেটা শুধু এনসিপি না, জামাত করেছে না, বলেছে এবারের বিরোধী দলের এইটা একটা ভালো দিক এবং সরকারের জন্য এটা সহায়ক। সরকারের উচিত হবে জামায়াত এবং এনসিপি যে ছায়া বাজেট দিয়েছে এই বাজেটটাকে নিয়ে তাদের পর্যালোচনা করে দেখা যে এদের আইডিয়ার মধ্যে কোনটি ইনোভেটিভ আছে, কোনটা দেশের জনগণের জন্য কাজে আসার মতো আছে, সেই উপাদানগুলি গ্রহণ করা, তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে যে হ্যাঁ, বিরোধী দলও তো সরকারের জন্য সহায়ক শক্তি হতে পারে গণতন্ত্রে। বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে সেটা হয় না, কিন্তু এরা দিয়েছে, সেখান থেকে যেটুকু গ্রহণযোগ্য সেটা তারা গ্রহণ করবে। যেগুলি গ্রহণযোগ্য নয় সেগুলির ক্ষেত্রে সরকারের তরফ থেকে একটা ব্যাখ্যা থাকা দরকার যে তারা বিশেষ কোনো উদ্দেশ্যে এই ফিগারগুলো স্থাপন করেছে সরকারকে বিতর্কিত করবার জন্য, কিন্তু এটা বাস্তবতা বিবর্জিত বাংলাদেশের প্রেক্ষাপটে এই কারণে সম্ভব নয়। যেহেতু জামাত ইসলাম এবং এনসিপি এই সরকারের বাজেটের সঙ্গে সঙ্গে তারও একটা ছায়া বাজেট দিয়েছে, সুতরাং সরকারেরও আগের গতানুগতিক পথে না থেকে উচিত হবে এটার বিশ্লেষণ করে তাদের বক্তব্য উপস্থাপন করা। বাংলাদেশে বেসিক্যালি আপনার মূল বাজেট হয়, এই বাজেট উপস্থাপন হবে, সেই বাজেট বাস্তবায়ন করতে কতটুকু পারবে না সেটা পরে দেখা যাবে, সে নিয়ে সমালোচনা হবে, এবং প্রায় সব বছরই ধরেন রাজস্ব আহরণের সংগ্রহের যে লক্ষ্যমাত্রা সেটা অর্জিত হয় না, এই বাজেটের সঠিক ব্যবহার হয় না। উন্নয়ন খাতে যে বাজেট থাকে সেই বাজেটও ঠিকভাবে ব্যবহার হয় না, বাস্তবায়ন হয় না। মূল তড়িঘড়ি হয়। মূল সংকটটা যেটা হয় যে এই যে পুস্তকি বাজেট, কিন্তু প্রায়োগিক ক্ষেত্রে এসে যেটা দাঁড়ায় সেটা হলো গিয়ে দেশের দুর্নীতি রোধ হয় না, দেশের টাকা পাচার রোধ হয় না, আর্থিক অব্যবস্থাপনা রোধ হয় না, ফলে মানুষের আয় বাড়ে না, ব্যয় বাড়ে। মূল্যস্ফীতির কারণে মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়, ফলে এর সমন্বয়হীনতা এবং মানুষের কষ্ট বেড়ে যায়, দরিদ্র জনগোষ্ঠী আরও দরিদ্র হওয়ার দিকে ঝুঁকে পড়ে এবং টাকাওয়ালারা আরও টাকাওয়ালা হয়। এইটা বছরের পর বছর আমরা দেখে আসছি। এখন বিএনপি সরকার 2/3 মেজরিটি নিয়ে আসা, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে তারা জনগণের পক্ষে যেভাবে অবস্থান নিয়ে প্রতিশ্রুতি দিয়েছে, কাজ করেছে, কথা বলেছে, সেই বিবেচনায় এই সরকারের কাছে আমাদের প্রত্যাশাটাও একটু বেশি। ফলে এই যে মূল্যস্ফীতি যাতে লাগামহীন না হয়, এর সঙ্গে সামঞ্জস্য রেখে মানুষকে কিভাবে ইনকাম জেনারেটিং করা যায়, যারা চাকরি করেন তাদের এইখানে কি করে তাদের বেতন ভাতা বাড়ানোর নানান রকমের প্রস্তাব যে ঝুলে আছে সেটা যৌক্তিক পর্যায়ে আনা যায়, যারা ব্যবসা করেন ব্যবসায়ীরা যাতে ব্যবসার পরিবেশ পায়, যেটা ভাই বললেন যে বিনিয়োগের জন্য মানুষ যেন আস্থা ফিরে পায়। একটা গোষ্ঠী 16 বছর ধরে লুটপাট করেছে যারা, তারা যে টাকা পাচার করেছে অথবা এইখানে তারা যে টাকাটা
গুপ্তভাবে রেখেছে সেটার আপনি এখন প্রকাশ্যে পাবেন না, সেটার ব্যবহার আপনি করতে পারবেন না। কিন্তু ফলে নতুন করে বিনিয়োগ যদি না হয় দেশি এবং বিদেশি, তাহলে কর্মসংস্থান সৃষ্টি হবে না। এটা শুধুমাত্র বাজেট ঘোষণা করা হলো, সেই বাজেট নিয়ে অনেক কথা হলো, কিন্তু আপনি ইনফ্রাস্ট্রাকচারের সব খাতে যদি সমানভাবে মনোযোগ না দেন তাহলে এটা হবে না। আর এইটা এনসিপি এবং জামাতের একটা কমন ডায়ালগে পরিণত হয়েছে প্রশাসক নিয়োগ। প্রশাসক নিয়োগটা এটা ফর দ্য টাইম বিং, এটা একটা টেম্পোরারি। প্রশাসক উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরকার যারা চালাবে তারা যার উপর আস্থা রাখবে এবং যাকে দিয়ে হবে মনে করে তাকেই তো নিয়োগ দিবে। নিশ্চয়ই এনসিপির পছন্দের কাউকে নিয়োগ দিবে না, নিশ্চয়ই জামাতের পছন্দের কাউকে নিয়োগ দিবে না। যারা সরকার পরিচালনা করবে তারাই দিবে। আজকে যদি এনসিপি জামাত জোট রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেত, নির্বাচিত হতো, সরকার গঠন করত, তারা কি বিএনপির পছন্দের কাউকে তাদের পছন্দ মতো নিয়োগ দিত? বড় ডিগ্রিওয়ালা, বড় বড় অর্থনীতিবিদের তকমাওয়ালা অনেককে তো অতীতে আমরা গভর্নর নিয়োগ করতে দেখেছি। চোর নিয়োগ দিয়েছে, বাংলাদেশটাকে ধ্বংস করার গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে, দেখেছি না আমরা। সুতরাং শুধু বড় ডিগ্রি কার আছে, আগে থেকে অর্থনীতিবিদ হিসেবে কে পরিচিতি লাভ করেছে, সেইটার উপর নির্ভর করলেই তিনি ভালো হবেন। আর যিনি ওই রকম স্টার পরিচিতি পাননি তিনি ভালো ব্যবস্থাপনা করতে পারবেন না, এই গতানুগতিক ধারণা থেকে বেরিয়ে এসে দেখেন এখনও পর্যন্ত গভর্নর নিয়োগের পরে তারা এমন কোনো সিদ্ধান্ত পেয়েছেন যেটা নিয়ে খুব বড় দাগে কোনো সমালোচনা উঠতে পারে বা দেশের অর্থনীতি ধ্বংসের মতো কোনো সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো এসেছে। সুতরাং তাকে কাজ করার সুযোগ দেন। যদি ওই রকম কোনো ভুল করে নিশ্চয়ই সেটা সামনে আসবে, তখন প্রতিবাদটা করেন, তখন সেটা নিয়ে সরকারের উপর চাপ প্রয়োগ করেন, সংবাদ মাধ্যমে সব কিছু আসে। সুতরাং আগাম একজন মানুষকে হিউমিলেট করা এবং তাকে নাকচ করে দেবার যে প্রবণতা, সেটাও ভালো প্রবণতা নয়। জি, জনাব আকিব শুনতে পাচ্ছেন নিশ্চয়ই যে বিষয়গুলো আলাপ করা হচ্ছিল। প্রথমত যে বাজেট এখনই কি বলবার সময় হয়েছে কিনা, কিংবা বিএনপি এরই মধ্যে যেসব পদক্ষেপগুলো নিয়েছে সেগুলো মোটামুটি জনবান্ধব বলা হচ্ছে, তো সেই জায়গায় তো আমরা বিএনপির উপর আস্থা রাখতে পারি কিনা। সার্বিকভাবে ব্যাংকিং ব্যবস্থাপনার কথা বলা হয়েছে, সেই জায়গায়ও কি খুব বড় ধরনের কোনো অসঙ্গতি আপনার কাছে মনে হয় কিনা, যার জন্য পরবর্তী সময়ে আস্থা রাখতে পারছেন না? জি, ধন্যবাদ। আমি যেটা বলতেছিলাম যে প্রথমত যেমন বাজেটের সাইজ কত হবে, বাজেটের রেভিনিউ টার্গেট কত, এইগুলো কিন্তু সরকার থেকে পাওয়াই তথ্য। এগুলো কিন্তু আমরা আমাদের মতো বলতেছি, এগুলো সরকার বলেছে। এবং আমি যেমন একটু আগে যে এই বিএনপি সরকারের যে ট্যাক্স, ইনকাম ট্যাক্সের যে টেবিলটা দিলাম, এটা কিন্তু তারা কালকে যে ফাইন্যান্স বিলটা প্রকাশ করবে 158 পেজের 26-27, আমি কিন্তু সেই ফাইন্যান্স বিলের ডকুমেন্টটা সামনে নিয়ে বলতেছি, মানে এটা কিন্তু তাদের ডকুমেন্ট। ফাইন্যান্স বিলটা হচ্ছে আমার কাছে আছে, এটা আপনারা কালকে পাবেন নিশ্চয়ই। বাট যেটা বলেন যে হ্যাঁ, অ্যালোকেশনের ব্যাপারে আমরা এখনো জানি না যে কোন খাতে কত অ্যালোকেশন যাচ্ছে। তবে আমরা শুধু এটা শুনেছি আপনার শিক্ষামন্ত্রী থেকে, উনি বলেছেন যে ওনারা শিক্ষায়, উনি একবার বলেছিলেন যে শিক্ষায় এবারই 5% দেওয়া হবে জিডিপির। পরে উনি বলেছেন যে ওনারা নাকি 3.5% চেয়েছিলেন, 2% মতো পাবেন। এটা ছাড়া আমরা অন্য কোনো খাতের অ্যালোকেশনটা জানি না, এটা আসলে কালকে জানতে পারবো। তো আমরা দেখেন যে আপনারা যদি বিএনপির অর্থনৈতিক চিন্তাটা চিন্তা করেন, যেমন ইশতেহার, আপনি যদি বিএনপি ইশতেহার দেখেন, অর্থনৈতিক খাত নিয়ে তাদের আসলে তাদের কোর আইডিয়াটা কি, এটা কিন্তু খুব একটা স্পষ্ট না। মানে তারা আচ্ছা, আগের এতদিনের যে অর্থনৈতিক ব্যবস্থা ছিল, আমি একদম কোর আইডিয়া বলতে বোঝাচ্ছি যে তারা কি তারা কি প্রোগ্রেসিভ ট্যাক্সের পক্ষে, তারা কি ডিরেগুলেশনের পক্ষে, তারা কি বেশি গভর্নমেন্ট রেগুলেশনের পক্ষে, এটা কোনোটা নিয়ে আমরা খুব একটা ক্লিয়ার না। আমরা আমরা সোশ্যাল সেফটির ক্ষেত্রে বুঝি যে তারা ওকে, তারা হচ্ছে অনেক সোশ্যাল সেফটি নেটের অনেক পদ্ধতি, অনেক কিছু করতে চায় তারা, কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, অনেক কার্ড দিতে চায়। কিন্তু আপনি দেখেন অর্থনীতির ক্ষেত্রে তারা কতটুকু, তারা কি রেগুলেশনের পক্ষে না ডিরেগুলেশনের পক্ষে, তারা কি হেভি ইন্ডাস্ট্রির পক্ষে নাকি সার্ভিসের পক্ষে, এইসব ব্যাপারে কিন্তু আমাদের কোনো আইডিয়া নেই। স্পষ্ট এটা ধারণা দেন। আইডিয়াটা এবং আলোচনাটাও আসে না, এটা হচ্ছে দুই দিকেই সমস্যা আছে, আলোচনাটাও আসে না আমাদের দেশে, কিন্তু আমরা তারাও এটা কখনো ক্লিয়ার করে না। এই কারণে হচ্ছে আমরা আসলে জানি না তারা আসলে কোন দিকে চলে যায়। আর গভর্নরের ক্ষেত্রে যেটা বললাম, যেটা আমি আগেও বলছিলাম, আমি যেহেতু ইউএস এর উদাহরণ দিলাম, আপনি পৃথিবীর যে কোনো ভালো দেশে যান, যে কোনো খারাপ দেশে যান, সবসময় সেন্ট্রাল ব্যাংক, এটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট অথরিটি হওয়ার কথা। এবং বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংকও ইন্ডিপেন্ডেন্ট অথরিটি করার একটা চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করেছিল। ডিসেম্বর মাসে একটা অধ্যাদেশ হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্ট করে দেওয়ার, সেটা হচ্ছে আটকে দিয়েছিলেন তৎকালীন
অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা সালেউদ্দিন, তিনি এটা আটকে দিয়েছিলেন এবং তিনি কিন্তু এখন আবার বিএনপির একটা অর্থনীতি বিষয়ক উপদেষ্টা পরিষদের প্রধান হয়েছেন। তো আবার দেখেন, আবার উনি আর একটা কথা বললেন যে আগে তো আমরা অনেক ডিগ্রিধারী গভর্নর টভর্নর দেখেছি, আমরা হচ্ছে এখন একজন, ওনার না হয় অভিজ্ঞতা নেই, তাহলে কেন ওনার উপর আস্থা রাখতে পারতেছি না। কারণ এটা হচ্ছে এরকম, ধরেন আপনার ক্যান্সার হয়েছে, আপনি অনেক ডাক্তারের কাছে গিয়েছেন, ঠিক আছে, কোনো ডাক্তারই আপনার সুস্থ করতে পারছে না, আপনার খুবই খারাপ খারাপ রোগ। এখন আপনি এই ডাক্তারকে বাদ দিয়ে তো আপনি আর একজন ভালো ডাক্তারের কাছে যাবেন, তাই না? আপনি তো কবিরাজের কাছে যাবেন না। তো বিষয়টা হচ্ছে এরকম, আপনার আপনার সিস্টেমটা হচ্ছে রুগ্ন, অর্থনৈতিক সিস্টেম হচ্ছে রুগ্ন। আপনার এতদিন যারা অভিজ্ঞ তারা ভালো করতে পারেন, আপনি আর একজন অভিজ্ঞ লোককে দেন, তখন আমরা বিএনপি যদি আর একজন অভিজ্ঞ লোককে দিত, বিএনপির ডাকসাইড, বিএনপির সংশ্লিষ্ট তো অনেক অর্থনীতিবিদ আছেন। আমি এমন একজনকে, যিনি তিনি হচ্ছে আমেরিকার একদম টপ ইউনিভার্সিটিতে প্রফেসর, এরকম লোক যত আছে তাদের কাউকে দিলে তো আমরা এই প্রশ্ন তুলতাম না। এখন আপনারা গেছেন কবিরাজের কাছে, কারণ সেই কবিরাজ হচ্ছে আপনার নির্বাচনী প্রচারণার সাথে যুক্ত ছিল। আমার এই প্রশ্নের জায়গাটা হচ্ছে এখানে, জি। এবং আমরা সামনে আরো দেখবো যে তারা কিভাবে অর্থনীতি কিন্তু handle করে। ডক্টর বিশেষ করে শাখাত আপনি হোসেন inflation শান্ত যদি যেটি দেখেন। বলছেন যে এ যাবৎ কি এমন কোনো সিদ্ধান্ত দেখেছেন যে যেগুলো অর্থনীতির জন্য খুব খারাপ হতে পারে, বা খুব নেতিবাচক কোনো সিদ্ধান্ত, কিংবা ব্যাংকিং পুরো সিস্টেমের ক্ষেত্রে তাকে রিভাইভ করার জন্য এমন কোনো নেতিবাচক সিদ্ধান্ত দেখেছেন? আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। এক হচ্ছে যে তারেক রহমান বলছিলেন সংসদীয়, উনি বলেছিলেন যে আমরা তো ইনফ্লেশন হবে না কারণ আমরা টাকা ছাপিয়ে দিচ্ছি না, কিন্তু পরে কিন্তু পরে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন থেকে বলা হয়েছে যে মার্চ এপ্রিল মাসে প্রচুর পরিমাণ টাকা ছাপানো হয়েছে। মানে টাকা ছাপানো তো সেন্ট্রাল ব্যাংকের ডিসিশন, এবং যেহেতু সেন্ট্রাল ব্যাংকের গভর্নমেন্টের সাথে মিলে কাজ করতেছে, এটা কিন্তু মিলে কাজ করার কথা না, করতে তারা হচ্ছে টাকা ছাপিয়ে ফেলেছে। এবং আমরা সামনেটা আরো দেখবো তারা এই দিকে আরো যাবে। আবার দেখেন যে সেন্ট্রাল ব্যাংক থেকে আজকে বা গতকালকে ইসলামী ব্যাংকে হচ্ছে একজন প্রশাসক নিয়োগ করা, প্রশাসক নিয়োগ করা হয়েছে। পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পর্যবেক্ষক নিয়োগ করা হচ্ছে। এখন এটা কেন নিয়োগ করা হলো, কোন যুক্তিতে, আমরা কিছুই জানি না। তার অভিজ্ঞতা কি, তার ব্যাকগ্রাউন্ড কি। সাম্প্রতিক সময়ে তো ইসলামী ব্যাংকে নানা টানাপোড়েন এবং গ্রাহকদের মধ্যে অনাস্থা দেখতে না, পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যাকে নিয়োগ করা হয়েছে তার চেয়ারম্যান হিসেবে স্কোপ অফ ওয়ার্ক কি, তাকে হচ্ছে তার অভিজ্ঞতা কি, এইসব ব্যাপারে আমরা ইসলামী ব্যাংক, আবার দেখেন ইসলামী ব্যাংকে যাকে সরকার ইসলামী ব্যাংকের যাকে প্রধান নিয়োগ করলেন, চেয়ারম্যান। তিনি হচ্ছে আওয়ামী লীগ আমলে 16 বা 17 সালে তিনি হচ্ছে তখন সম্ভবত রাজশাহী বা রংপুরে রিজিওনাল অফিসে ছিলেন বাংলাদেশ ব্যাংকের। সেখানে তিনি দুর্নীতির দায় হচ্ছে তিনি অভিযুক্ত ছিলেন, 3 থেকে 3.5 বা 4 কোটি টাকা দুর্নীতির দায়। এরপরে তাকে জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশ ব্যাংক থেকে তাকে পদচ্যুত করা হয়েছিল, কারণ তিনি আওয়ামী লীগের দোসর ছিলেন। তাকে এসে এখন ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়া হলো। এই পদক্ষেপগুলো যখন আমরা দেখি, তখন তো আমাদের সেই প্রশ্ন তুলতেই হয় যে আসলে অর্থনৈতিক ব্যবস্থা, যে আমি বারবার বলতেছিলাম যে সেন্ট্রাল ব্যাংক ফিক্স করে হচ্ছে আপনার মনিটারি পলিসি, আর সরকার ফিক্স করে হচ্ছে আপনার যাকে বলা হচ্ছে মানে আপনার অন্য পলিসি, ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি, এই দুইটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কথা। ব্যাংক নিয়োগ দিয়েছে, তো সেটা গভর্নরের দায় কোথায়? ইসলামী ব্যাংকের না, চেয়ারম্যান গভর্নর না, চেয়ারম্যানের কথা বলতেছি সরকারেরটা। না, সরকার হচ্ছে তারপরে চেয়ারম্যান গভর্নর নিয়ে কথা হচ্ছে। গভর্নর নিয়োগ দিয়েছে কি এমন পরিদর্শক। সিদ্ধান্ত পেলাম যেটা দেশের অর্থনীতিকে ধ্বংস করছে? না, আমি তো বললাম যে পরিদর্শক নিয়োগ, এই পরিদর্শক নিয়োগ কেন, কিসের ভিত্তিতে আমরা জানি একটা না। ব্যাংক নিয়ে তারপর টার্মোইল আমি আপনাকে চলছে, আরো বলি, সেখানে এই যে বাংলাদেশ পরিদর্শক ব্যাংকের, নিয়োগ খারাপ কি করে হলো? আপনার আশঙ্কাটা কি? না, আশঙ্কাটা হচ্ছে পরিদর্শক যে নিয়োগ করা হলো, পরিদর্শক যেই না, ব্যক্তিকে নিয়োগ পর্যবেক্ষক করা করা হলো, একজন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তাকে, কারণ এই ব্যাংকটা নিয়ে এখন নানান রকমের সন্দেহের ডালপালা ছড়াচ্ছে। গ্রাহক পর্যায়ে উৎকণ্ঠা তৈরি করা হচ্ছে, গ্রাহক সাজিয়ে দলীয় লোকদের নিয়ে ব্যাংকটাকে অস্থির করে তোলা হচ্ছে। সেখানে বাংলাদেশ ব্যাংক যদি আর্থ শৃঙ্খলা ফেরাতে পর্যবেক্ষক নিয়োগ দেয়, আপনি দেখেন সেই পর্যবেক্ষক কোনো খারাপ ভূমিকা পালন করছে কিনা। আপনার আশঙ্কাটা কি? মানে এটার মাধ্যমে বাংলাদেশ ব্যাংক কি ক্ষতিকর প্রভাব রাখতে পারে? বলছি, আপনি বারবার বলতেছেন যে আপনি দেখেন, না না না, আপনি বলেন আপনার আশঙ্কাটা কি, পর্যবেক্ষক কি ক্ষতি করতে পারে? আপনার কাছে একটা চাকরি নিতে আসে, আপনি কি তার সিভি দেখবেন না? নাকি সে এসে যদি বলে আমাকে দেখেন কি করি, আপনি তাকে নিয়োগ করে দিবেন? অবশ্যই তো আপনি ব্যাকগ্রাউন্ড চেক করবেন। ব্যাংকটার কি ক্ষতি করতে পারে আমাদের একটু ওটুক বুঝিয়ে বলেন, আপনার আশঙ্কাটা। আমি তো সেই প্রশ্নই করছি, এই পর্যবেক্ষক যিনি নিয়োগ দিলেন বাংলাদেশ ব্যাংক হচ্ছে, এখন তাদের পদক্ষেপটা কি হবে, পর্যবেক্ষকের স্কোপ কি, স্কোপ অফ ওয়ার্ক কি, বা এই ব্যাংকের ক্ষেত্রে এসব ব্যাপারে আমাদের কোনো আইডিয়া নেই।
কিছু বলা হচ্ছে না, নিয়ে just নেন, তারা একটা তারপরে নিয়ে দিয়ে কথা দেয়। বলেন। সেটাই বলতেছি, আপনি আপনি যদি একজন ধরেন আপনার অফিসেই একজন কর্মচারী নিয়োগ করবেন, আপনি কি তার ব্যাকগ্রাউন্ড দেখবেন না, তার সিভি দেখবেন না, তার ইন্টারভিউ নেবেন না? নাকি হচ্ছে এটা তো যে উদাহরণটা দিলাম যে ক্যান্সারের ডাক্তারের জন্য কয়েকজন ক্যান্সার ডাক্তার হচ্ছে আপনার সারাতে পায়নি ক্যান্সারটা, আপনি কবিরাজের কাছে চলে যান, কারণ কবিরাজ বলছে না আমাকে না, দিয়েই দেখেন কবিরাজ কেমন বলছেন করি। কারে আপনি? গভর্নরকে কবিরাজ বলছেন? বলতেছি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে। কেন সে কারণ আপনার কাছে তার কেন বাংলাদেশ কবিরাজ একটা মনে সেন্ট্রাল হলো? ব্যাংক চালানোর তাকে মতো কেন? কোনো অভিজ্ঞতা নেই। তার ডিগ্রি, তার কাজ, তার যোগ্যতা, তার সিএ ফার্ম চালানো, বাংলাদেশের অর্থনীতিতে আচ্ছা, ভূমিকা এই যে রাখা, CA firm চালানো, বিশ্ববিদ্যালয়ের CA firm প্রফেসর চালানো হিসেবে macro থাকা এই economic বিষয়ে বিষয়। আপনার কেন বাংলাদেশ তাকে ব্যাংকের কবিরাজ macro মনে economy। হচ্ছে? এই আপনি তো CA এটা firm একটা চালানো তো অসম্মানজনক এখন শব্দ আপনি ব্যবহার যদি- করছেন। জি, একজন CA firm চালানো এমবিবিএস তো- ডাক্তার 5 জন হলে 5 জন একরকম হবে না, কিন্তু সে এমবিবিএস ডাক্তারই। একজন অর্থনীতির লোক সবাই এক সমান আপনার চোখে নাও হতে পারে। উনি তো অর্থনীতির একজন লোকই না, একজন উনি তো ক্যান্সার অর্থনীতির লোক না। বলছেন উনি অর্থনীতির লোক না। আপনাকে কে উনি তো বললো সে অর্থনীতির লোক? আপনি অর্থনীতির লোক নিয়োগ দিতেন একজনকে। মানে সে উনি তো অর্থনীতির লোক না, এটা আপনি কোথায় পেলেন? আপনি তো বললেন ব্যাকগ্রাউন্ডে যে সিএ, উনি ছিলেন ব্যবসায়ী। সাইফুর রহমান কি ছিলেন সোয়েটার- বলেন সোয়েটার একটু আগে, যে ফার্মের মালিক। সাইফুর রহমানকে বাংলাদেশের এযাবৎকালের সবচেয়ে সফল অর্থমন্ত্রী বলা হয়, তিনি কি ছিলেন? বলেন কি ছিলেন উনি? তিনি এফসিএ ছিলেন। তিনি কি তিনিও সিএ এবং ছিলেন। তার আগে তার আগে তার অভিজ্ঞতা কোথায় ছিল? তিনি তো হচ্ছে এই রিলেটেড আপনি এখন অন্যদিকে ঘুরছেন, তার ডিগ্রি নিয়ে আপনি প্রশ্ন না। তুলছেন যে সে সিএ বলে অর্থনীতির লোক না। তো সাইফুর রহমান কি ছিলেন? তার হচ্ছে ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড কি? তিনি তো এই সেক্টরে কাজ আপনি করতেন। ওনারও ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড দেখেন না, উনি কি হ্যাঁ, আমি তো দেখেই কথা আপনি বলছি, তো উনি তাকে তো নিয়োগ সোয়েটার দেননি। কোম্পানির মালিক। যারা নিয়োগ দিয়েছে তারা তার যোগ্যতা দেখে, তার ক্যারিয়ার দেখে, তার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা দেখে, হ্যাঁ। তার নিজের এ বিষয়ে, তার উনি কোন ফার্ম বিশ্ববিদ্যালয়ে পরিচালনা অধ্যাপনা সহ করেছেন? অর্থনীতির বিষয়ে তার উনি কোন বিশ্ববিদ্যালয়ে ধারণা অধ্যাপনা দেখে করেছেন? দিয়েছে। উনি আপনার ভালো, আপনি সে খারাপ করলে সেটা সমালোচনা ডেফিনেটলি করবেন, টু দা পয়েন্ট। কিন্তু একজন এই পদস্থ না, উনি লোককে কোন বিশ্ববিদ্যালয়ে আপনি অধ্যাপনা কবিরাজ করেছেন? বলে এই তুচ্ছ বিশ্ববিদ্যালয়ের নাম তাচ্ছিল্য কি? করবেন, এটা একটা উনি এইরকম কোন একটা অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ে আলোচনা, অধ্যাপনা এটা ঠিক করেছেন না। এবং কোন কোর্স পড়িয়েছেন, কোন চ্যাপ্টার পড়িয়েছেন উনি বলেন? আপনি যদি বলেন উনি আপনার দলের অনেক রাজনীতিবিদ, তারা তো রাজনীতির রত ছিল না, এখন আমার বড় বড় আমার পদে। দলের আমি কি রাজনীতিবিদ তাকে তো গভর্নর কবিরাজ হয়। রাজনীতিবিদ বলবো? আমার রাজনীতি কি গভর্নর উঠে এসে জুড়ে এসে বসার মতো বিষয়? এ প্র্যাকটিস এন্ড এরর মেক্স এ পলিটিশিয়ান। আমি এটা বলবো না, কারণ তার কাজে আপনি তাকে মূল্যায়ন করব। আপনি একজন পদস্থ লোককে কবিরাজ বলে তুচ্ছ-তাচ্ছিল্য করবেন, দিস ইজ নট এ গুড এক্সাম্পল। আমি কেন বলেছি সেটা আমি ব্যাখ্যা করেছি। ওনার কোনো না। ম্যাক্রো ইকোনমিক না, এটা আপনার না জানা অজ্ঞতার ফল। আপনি সিএ হলে তাকে আপনি বলবেন অর্থনীতির লোক না, সে বুঝবে না। ম্যাক্রো ইকোনমিক পার্থক্য না সাইফুর বুঝে, রহমান সেটা সিএ হচ্ছে হয়ে বুঝে বাংলাদেশের আমার দায়িত্ব না। সেরা আপনি অর্থনীতিবিদ বুঝে হয়নি, নেবেন। সেরা economy এবং অর্থমন্ত্রী আমি একটু হয়নি। শুনে আকিব জি আপনি শেষ করবেন, আমরা সদরুল ভাইয়ের কাছে যাব। জি, আমি যেটা বলতেছিলাম যে ওনার অভিজ্ঞতা হচ্ছে মাইক্রো ইকোনমির। উনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালান, উনি একজন ঋণ খেলাপি। শুধু ওনার হচ্ছে একটা একটা বড় প্রতিষ্ঠান চালানোর কোনো অভিজ্ঞতা ছাড়া ওনাকে নিয়োগ করেছে, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতন একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকে গভর্নর করা হয়েছিল। এবং আগের যে গভর্নর, এমন কিন্তু না তার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, আগের গভর্নরের মেয়াদ ছিল 2028 সাল পর্যন্ত। এটাও একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা। সেই গভর্নরকে মব করে বের করে দেওয়া হয়েছিল। তখন অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিল, অর্থমন্ত্রী কোনো মন্তব্যই করেননি। আগের গভর্নরকে কেন বের করা হলো, তিনি কেন পদত্যাগ করেছেন, তাকে কেন মপ করে বের করে দিল? তার যদি একটা টার্ম শেষ হয়ে যেত, তখন আমরা বুঝতাম ওকে টার্ম শেষ হয়ে গেছে, এখন বিএনপি তাদের মতো বসিয়েছে। তার তো টার্মও শেষ হয়নি, তার টার্ম শেষ হতো 28 সালে। এখন যেটা বলতেছিলাম যে যেহেতু ওনারা এটাই বুঝেন না যে ম্যাক্রো ইকোনমি এবং মাইক্রো ইকোনমি যে আলাদা জিনিস, ফিসক্যাল পলিসি আর মনিটারি পলিসি যে আলাদা জিনিস, সুতরাং এখন এই শিক্ষায় বেসিক অর্থনৈতিক শিক্ষা দেওয়ার জন্য তো আসলে বসে। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, আমি শুনবো জনাব সদরুল হাসান আপনার কাছেও। একটা বিরতি নিয়ে এসে আমরা বরং এই আলোচনায় আসছি। প্রিয় দর্শক, নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে পর্যায়ে নিচ্ছি বিরতি, থাকুন আমাদের সঙ্গে। ফিরে এলাম নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। জনাব সদরুল হাসান, আপনার কাছে যাব। যে আলোচনা হচ্ছিল সার্বিকভাবে সেগুলো নিয়ে বলবেন, কারণ বাজেট তো ব্যবস্থাপনাও একটি বড় বিষয়। ব্যাংকিং সেক্টরের বিষয় এসেছে, সেগুলো কিভাবে ব্যবস্থাপনা করা হবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ করবেন। এবং এই আলাপের পরে আমরা জানতেই চাইব আপনার একেবারে মনোযোগের বিষয় যেটি জ্বালানি খাত, সেই ব্যাপারেও এই বাজেটে কী আছে সেটিও একটু সংক্ষেপে জানতে চাইব। ধন্যবাদ। আসলে দুই সহ আলোচকের মধ্যে যেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়ে যে বিতর্ক চলছিল, আমি বেশ ভালোই
মনোযোগের সাথে দেখছিলাম। তো এই ক্ষেত্রে আমার অবস্থানটা হলো এরকম যে প্রত্যেক অর্থমন্ত্রী চায় বাংলাদেশ বা তৃতীয় বিশ্বের দেশগুলোতে যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যিনি উনি ওনার কনফিডেন্সের একজন লোক, তার উপর আস্থাশীল, আস্থা রাখা যায় এরকম একজন লোককেই চায়। এটা খুব আনলাইকলি এরকম কিছু না। এবং মুস্তাকুর রহমান মঈন ওনার হয়তো এক্সপোজার ছিল না বা নেই, সেটা ভিন্ন কথা। উনি যদি কর্মক্ষেত্রে সেই ধরনের ভালো পারফর্ম করতে পারেন, হয়তো এখন অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে উনি অত ভালো ব্যাকগ্রাউন্ড, সমৃদ্ধ ব্যাকগ্রাউন্ড না, অন্য অন্য যে অতীতের যে সমস্ত আপনার গভর্নর ছিলেন তাদের তুলনায়। কিন্তু আমরা তো অতীতে আসলে সত্যি কথা বলতে কি অনেক এক্সপোজারওয়ালা ব্যাকগ্রাউন্ডের অর্থনীতি কী বলে অর্থনীতিবিদ যিনি ধরেন সেন্ট্রাল ব্যাংকের গভর্নর হয়েছিল, ওনার সময়তে আমরা টাকা পাচারেরও অনেক মানে হ্যাকিংয়ের অনেক ঘটনা দেখেছি, তাই না? তো সেটা তো উনি দক্ষতার সাথে করতে পারেননি। তো কিন্তু অর্থনীতিতে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের ভূমিকাটা আসলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। উনি ফাইন টিউনিংয়ের কাজটা করে থাকেন। সাধারণত গভর্নমেন্ট অনেক সময় অনেক কিছু একটু অতিরঞ্জিতভাবে বা অতিরিক্ত কোনো কিছু করতে চান, সেই জায়গায় কন্ট্রোলিং পাওয়ারটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের হাতে থাকে। হ্যাঁ, ইনফ্লেশন বলেন, রপ্তানি বলেন, আমদানি বলেন, গভর্নমেন্ট চায় যে হয়তো কাউকে একটা ব্যবসা দিতে চাচ্ছে, বাট সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব সেই ক্ষেত্রে যে টোটাল অর্থনীতিতে এর প্রভাবটা কি পড়তে পারে এই জায়গাটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে। এবং দেখবেন যে যার কারণে প্রতিটা আমদানি বলেন, প্রতিটা রপ্তানি বলেন এই সমস্ত ক্ষেত্রে আপনার সেন্ট্রাল ব্যাংকের কিছু পারমিশন লাগে। আবার ইনফ্লেশনের ক্ষেত্রে কোথায় আপনার টাকা সরবরাহ বাড়বে না কমবে এই বিষয়গুলো কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোল করে। গভর্নমেন্ট সাধারণত চায় খুব ইজিভাবে সহজ সমাধানের পথে, মানে ইমিডিয়েট লং টার্ম ইম্প্যাক্ট কী হবে অর্থনীতিতে এটা নিয়ে কিন্তু গভর্নমেন্ট খুব বেশি ভাবে না, বাট সেন্ট্রাল ব্যাংককে ভাবতে হয় তার প্রত্যেকটা সেক্টরের উপর এটার কিভাবে কি কতটুকু ইম্প্যাক্ট হবে। সেই দৃষ্টিভঙ্গি থেকে যদি এই গভর্নর, আমরা এখনও মানে ওনার তো নিয়োগ খুব বেশি দিন হয়নি, আমরা এখনই কোনো নেগেটিভ মন্তব্য বা নেগেটিভভাবে দেখতে চাই না, আমরা পজিটিভভাবেই দেখতে চাই। এখন ওনার পারফরমেন্সের উপরে ভিত্তি করে আমার মনে হয় মন্তব্য করা উচিত। এটা হলো একদিক থেকে আমার, এটা হচ্ছে গভর্নরের প্রসঙ্গ। উনি অবশ্য ইসলামী ব্যাংকের কথাও বলছিলেন যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, ব্যাংকের ব্যাপারটা আমি যেটা বলবো, হ্যাঁ আমি ওই জায়গায় যাব না, কিন্তু আমি মনে করি এই কোনো ব্যাংকেই গভর্নমেন্টের ডিরেক্ট ইন্টারফারেন্সটা থাকা উচিত না যতক্ষণ পর্যন্ত ওই ব্যাংক কোনো অবৈধ অথবা কোনো এরকম আপনার কর্মকাণ্ডে জড়িত না হয় যেটা আসলে রাষ্ট্রদ্রোহী, যেটা আসলে অর্থনীতির জন্য ক্ষতিকারক এই ধরনের। কারণ এই ইসলামী ব্যাংকে আমরা দেখেছি কোনো রকমের সরকারের সহযোগিতা, আমি বলবো যে সহযোগিতা না, ইন্টারফারেন্স না থাকার কারণে এটা লার্জেস্ট ব্যাংক নট ইন বাংলাদেশ, ইন মানে আপনার সাউথ ইস্ট এশিয়া বা সাউথ এশিয়ার মধ্যে কিন্তু এটা লার্জেস্ট ব্যাংক। এবং শুধু লার্জেস্ট ব্যাংকই আমি বলবো না, বাংলাদেশের টোটাল রেমিটেন্স বিদেশ থেকে যেই আমাদের আয়টা হয়, আমাদের শ্রমিক ভাইরা যে টাকাটা পাঠান, একা ইসলামী ব্যাংক প্রায় 50% আর্ন করে বা ওর মাধ্যমে আসে, আর বাকি 50% বাকি ব্যাংকগুলোর মাধ্যমে আসে। আস্থাটা কোন জায়গায়? তো এমন কোনো পদক্ষেপ গভর্নমেন্টের নেওয়া উচিত হবে না মানুষের, বিশেষ করে সাধারণ গ্রাহকের এই আস্থার জায়গাটা নষ্ট হয়। কারণ ইসলামী ব্যাংকের কোনো ক্ষতি হওয়া মানে কিন্তু সামগ্রিক অর্থনীতির উপরে একটা বড় ধরনের ধাক্কা চলে আসা। ইসলামী ব্যাংকের মতো করেই চলতে দেওয়া উচিত। হ্যাঁ, প্রশ্ন আছে, অভিযোগ আছে যে একটি বিশেষ দলের লোকদের দ্বারা পরিচালিত হচ্ছে, অসুবিধা কি ভাই? ইসলামী ব্যাংক জামাত ইসলামীর লোকেরা বা কাউ একটা গড়ে তুলছে, বড় করছে, আপনারা বিএনপির লোকেরা একটা বানান না, বড় নিষেধ করছে কে? দুইটার মধ্যে প্রতিযোগিতা হোক, বিএনপির লোকরা বলুক যে আমরা ইসলামী ব্যাংকের চেয়ে বড় ইসলামী ব্যাংক করব, দ্যাট শুড বি দ্য স্পিরিট। ইসলামী ব্যাংকের লোকরা, জামাতের লোকরা ইসলামী ব্যাংক গড়ে তুলছে, তারা বড় করছে, তার সব লোক এখানে চাকরি করে, ভাই আপনি একটা ব্যাংক বানান। আমি বিএনপির লোকদের বলবো যে আপনি একটা ব্যাংক বানান, সেখানে আপনি আপনার লোকদের চাকরি দেন, সেটাকে সবচেয়ে বড় ব্যাংক বানান না, অসুবিধা কি? অর্থনীতি সেও কিছু করুক, কিন্তু কিন্তু ব্যাংক তো সবার,
ব্যাংক সবার, আমি সেটাই বলছি। কিন্তু কোনো এতদিন কিন্তু দলের বা এতদিন একজন এই লোকের ব্যাংকের পারফরম্যান্স নির্বাচনে ফান্ডিং করতে পারে না, পারে না, কিন্তু যদি সেটা সেই থাকে অভিযোগ অবশ্যই আমি সেটাই। মনে করি ওটাই বলছি। এইটা যদি এই কালকে ধরনের জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী সুনির্দিষ্টভাবে অনেকগুলো অভিযোগ এই তুলেছেন। অভিযোগগুলো এগুলোর আমি তদন্ত মনে হওয়া করি উচিত। আমি মনে করি এই অভিযোগগুলো নিয়ে এসে এটার প্রপার ইনভেস্টিগেশন হয়ে একটা গভর্নমেন্টের হোয়াইট পেপার বা একটা গভর্নমেন্টের রিপোর্ট উইথ এভিডেন্স এইটা পাবলিক করা উচিত, যে এইভাবে জামাত ইসলামী এই ব্যাংকটাকে তার দলীয় কাজে ব্যবহার করছে। ইট শুড বি পাবলিক। আপনার মনে আছে ওটা একটু ইন্টারফেয়ার করি, জামাতের একজন নেতাতে এখন এমপিও হয়েছে, ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের কিভাবে ট্রেনিং দিচ্ছিল নির্বাচনে অংশগ্রহণের জন্য। আমি আচ্ছা, সেই এটা কথাটাই কি বলছি। যথেষ্ট এভিডেন্স না? এই ৬,০০০ জায়গাগুলোতে লোক আপনি যে ব্যবস্থা নতুন নেন। করে নিয়োগ হলো, আমি- আপনার কি মনে আমি হয় না মনে এটা করি- কি তদন্ত দরকার আছে যে ৬,০০০ এর মধ্যে আপনি এই লোকগুলোর ৬,৯৯৯ না পুরা ৬,০০০ একটা বিশেষ দলের? আপনি এই লোকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিন। আমি এইটাকে রাজনীতি হিসেবে ব্যবহার করার দরকার নাই তো। যারা তারা- এই ধরনের তারা রাজনীতি করলে কার্যক্রম রাজনীতি হিসেবে ব্যবহার শোনেন, করতে যারা পারে। এই ধরনের দলের সাপোর্ট নিয়ে একটা ব্যাংকের ভিতরে ব্যাংকটাকে আমরা। ব্যবহার করবে, আপনি তাদের বিরুদ্ধে লিগ্যালি ব্যবস্থা নেন। লিগ্যালি ব্যবস্থা নিতে তো কোনো অসুবিধা নাই। একটা লোক ব্যাংকিং শেষ রেগুলেশন করবো আমরা, এক মিনিট শান্ত ভাই যদি আর কিছু আপনি- যুক্ত হ্যাঁ। করেন আমরা শেষ করবো, শেষের বিষয়টা দিকে আছি। হচ্ছে ইসলামী ব্যাংক নিয়ে একটা পক্ষ বিপক্ষ হয়ে গেছে। একটা ওয়েল রেপুটেড ভালো ব্যাংক আওয়ামী লীগ এসে তা পুরোপুরি তাদের কবজায় নিয়ে গিয়েছিল। আবার জুলাই গণঅভ্যুত্থানের পরে জামায়াত আবার পুরা তাদের কবজায় নিয়ে গেছে। পুরা কবজায় নিয়ে দলীয় স্বার্থে তাদের যে রুরাল ডেভেলপমেন্টের যে ফান্ড ওইটার খাতে তারা বড় ব্যবসায়ীদের লোন দিয়ে সেখান থেকে নানানভাবে দলীয় কাজে এই ফান্ডকে ব্যবহার করেছে বলে বিশ্বাসযোগ্য অভিযোগ আছে, যেটা স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলেছেন। জি। সেগুলোর তদন্ত হওয়া দরকার। এখন Exactly. ওই জায়গায় যখন কোথাও কোথাও মানে হাত পড়েছে যে যে ওই পলিটিক্যাল পার্টিটি ইচ্ছে মতো সব ব্যবহার করতে পারছে না, সব নিজের লোক দিচ্ছে, তখন তাদের আবার গায়ে লাগছে। না হলে দলীয়ভাবে ওই দলটাই কেন জাতীয় সংসদ এটা নিয়ে আলোচনার প্রস্তাব তুললো? এটা প্রস্তাব তো স্বতন্ত্র বা এনসিপি বা অন্য কেউ অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি এই কেউ প্রশ্ন তুলছে না। তুলছেন যে ফলে যাকে চেয়ারম্যান হিসেবে নেওয়া সর্ষের হয়েছে, মধ্যে ভূত কিছু আছে, তিনি আওয়ামী লীগ ভূতগুলো আমলে তাড়াতে ছিলেন, হবে। তাকেই কেন চেয়ারম্যান নেওয়া হলো, অন্য লোক কেন পাওয়া গেল না, সেই প্রশ্ন হ্যাঁ, তো এইটা একটা বিতর্কের বিষয় অবশ্যই, যে লোকটা বিতর্কিত এবং আওয়ামী লীগ এই ব্যাংকটাকে দখল করবার জন্য এস আলমের মাধ্যমে যাদের ব্যবহার করেছে তার মধ্যে একজন, তাকেই কেন নেওয়া হলো? চেয়ারম্যান। এটা বিতর্কের জন্ম দিয়েছে। এটা না হলে ভালো হতো, কেন নেওয়া হলো সেই ব্যাখ্যাটাও সরকারের তরফ থেকে দেওয়া উচিত। অবশ্যই এই অসংখ্য ব্যাপারে ধন্যবাদ। আমি এগ্রি করি। অসংখ্য ধন্যবাদ। আকিব, আমরা শেষ করব, যদি কিছু যুক্ত করেন। জি, আমি তো জাস্ট দুই একটা জিনিস একটু ক্লারিফাই করি। আমি একটু ক্রস চেক করলাম, এই যে খুরশিদ আলমের যে নিয়োগ, এই নিয়োগটা হচ্ছে সরকার দেন, এটা বাংলাদেশ ব্যাংক দিয়েছে। যে চেয়ারম্যান নিয়োগটা বাংলাদেশ ব্যাংক থেকে। তো এটাই হচ্ছে প্রমাণ যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক যদি সরকারের সেটা কবলে আগে থাকে আমরাও তখন বললাম, বাংলাদেশ কেমন ব্যাংক দিয়েছে। বাংলাদেশ ব্যাংক দিয়েছে, খুরশিদ আলমের তাহলে কথা এটাই তো বলছি। আপনার হ্যাঁ, পর্যবেক্ষক। পর্যবেক্ষক। না পর্যবেক্ষক না, চেয়ারম্যান। পর্যবেক্ষক না, এই যে চেয়ারম্যান। আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মোহাম্মদ আলাউদ্দিনের সই করে চিঠিতে এই তথ্য জানানো হয়েছে। আচ্ছা, বাংলাদেশ ব্যাংক এই চেয়ারম্যানকে নিয়োগ দিয়েছে, যে আওয়ামী লীগ আমলে টাকা চুরি করা এবং জুলাই অভ্যুত্থানের পথ হারানো। যে না, আর সে ব্যাপারে যেটা স্বাগত হোসেন সাহেব তো বলছেন- বলেছেন যে এই ব্যাপারে যদি কোনো অবজেকশন, মানে সেটি সরকারের ব্যাখ্যা দেওয়া উচিত। অবশ্যই, এবং এটাই হচ্ছে ওই যে আপনি জিজ্ঞাসা করতেছেন যে গভর্নরের কোনো পদক্ষেপ আমরা খারাপ দেখছি কিনা, এইটা হচ্ছে এর সাথে যুক্ত করে নিতে পারেন। আর অবশ্যই আমরা বলবো যে ইসলামী ব্যাংকে যেটা হচ্ছে, ইসলামী ব্যাংকে বাংলাদেশের অন্যতম একটা বড় বেসরকারি ব্যাংক, এবং আপনি দেখেন যে একটা ব্যাংকের যদি সমস্যা শুরু হয়, ব্যাংকের যেটা বলে ব্যাংক রান, মানে ব্যাংকে তো আসলে যত টাকা ডিপোজিট পুরো টাকা তো আসলে তারা রাখে না, তারা ইনভেস্টে চলে যায়। সবাই যদি টাকা তুলে নিয়ে যায়, ব্যাংক কিন্তু এই টাকাটা দিতে পারবে না। এটাই এভাবেই ফাইন্যান্সিয়াল সিস্টেম চলে। একটা ব্যাংক যদি ফল হয়, তার রিপল ইফেক্টে কিন্তু পুরো ফাইন্যান্সিয়াল সিস্টেম ভেঙে পড়তে পারে। সুতরাং এখন আমাদের দ্রুত দরকার হচ্ছে ব্যাংকিং সিস্টেম এবং ইসলামী ব্যাংকের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা। এটা হচ্ছে খুবই খুবই জরুরি। যদি হচ্ছে ইসলামীকে এতদিনের সমালোচকরা বললেন যে হয়তো জামাতের নিয়োগ টিয়োগ বিভিন্ন সমস্যা ছিল, তেমন হলে দ্রুত ক্রিমিনাল প্রসিকিউশন শুরু করা উচিত। অ্যাটর্নি জেনারেল তো সরকার নিয়োগ করা, সব পিপি তো নিয়োগ করা। আপনারা দ্রুত ক্রিমিনাল প্রসিকিউশনে যান, চার্জশিট দাখিল করেন। আপনারা হচ্ছে এটাকে পলিটিক্যাল টকিং পয়েন্ট রাখেন না। এটা যদি ক্রাইম হয়, আপনি হচ্ছে ক্রিমিনাল প্রসিকিউশনে যান, Right. তখন হচ্ছে এটা নিশ্চিত হবে আদালতে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজন কর্মশালা অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিলয় গ্রিন ব্লক এটিএন সংলাপ। আমরা আলাপ করছিলাম রাত পোহালেই যে বাজেট ঘোষিত হবে সেই বাজেট নিয়ে। আমরা বিশ্বাস করি বাজেট কেবলমাত্র কোনো হিসাবের বিষয় নয়, এর পাশাপাশি রয়েছে আগামী বছরের
যে সাধারণ মানুষ তাদের ভাগ্যের হিসেব নিকেশও, তাদের জীবনযাত্রার মান কতটা উন্নত হবে সেই বিষয়গুলো। সুতরাং সেগুলো যতটা ইতিবাচক ধারায় আসবে ততটাই বাজেট সুন্দর হবে এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে, সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।